এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দেমাক ধারি ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধিশুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো যায় টাকা। পূর্ণেন্দু পত্রীর লেখা এই কবিতায় যে বিচিত্র রূপের বিদ্যাসাগরকে আমরা পাই, সেই বিদ্যাসাগরের জীবনের নানান দিক আমাদের সামনে তুলে ধরবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরিন্দম চট্টোপাধ্যায়। অরিন্দম চট্টোপাধ্যায়ের স্কুল জীবন কেটেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন। তার অধ্যাপনা জীবনের শুরু হয় হাওড়া গার্লস কলেজ থেকে। এরপর আন্দুল জগবন্ধু কলেজ, জয়পুরিয়া কলেজে কিছুদিন অধ্যাপনা করার পর 1990 সাল থেকে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিনি তার কর্মজীবনে দুবার বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলেছেন। সদা হাস্যময় সুরসিক ও পণ্ডিত অরিন্দম বাবু বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ রচনার পাশাপাশি গবেষণা করেছেন বাংলা নাটক ও গ্রুপ থিয়েটার বিষয়ে। তার সেই গবেষণার ফসল প্রকাশিত হয়েছে একাধিক গ্রন্থে, যথাক্রমে বাংলা গ্রুপ থিয়েটার, প্রত্যাশা ও প্রাপ্তি, বাংলা নাটক, দেশ কাল ধর্ম, বাংলা নাটকে জাতীয় সংহতি ও অন্যান্য প্রসঙ্গ, বাংলা নাটকে রবীন্দ্রনাথ, গণনাট্য ও শম্ভুমিত্র। সম্পাদিত গ্রন্থগুলি হল দেশ ভাগ ও বাংলা উপন্যাস, আধুনিক বাংলা কবিতা সঞ্চয়ন, বাংলার মুখ ইত্যাদি। তাঁর এই বহুমুখী চর্চা প্রশংসিত হয়েছে বিদ্বৎ মণ্ডলীতে। রায়দিঘি কলেজ তাঁকে পেয়ে গর্বিত। কথা এই যে বিধবা বিবাহের সপক্ষে শাস্ত্র সমর্থন সংগ্রহের তাগিদে সংস্কৃত কলেজের লাইব্রেরি কক্ষে রাত্রি অতিবাহিত করা এবং এত পরিশ্রম করা কি খুব একটা দরকার ছিল? কিন্তু করুণার সাগর বিদ্যাসাগর গ্রন্থে ইন্দ্রমিত্র আবার প্রশ্ন তুলছেন, 1842 বিদ্যাসাগর যদি শ্লোকটি দেখে থাকেন, পরাশর সংহিতার যে শ্লোকটার কথা বললাম, তাহলে 1853 তিনি কেন এত পরিশ্রম করলেন? ইন্দ্রমিত্রের এই প্রশ্নের জবাব দিয়েছেন প্রখ্যাত ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী। তিনি তার বিদ্যাসাগর দ্য ট্র্যাডিশনাল মডার্নাইজার গ্রন্থে বলেছেন, কোট, ইন অ্যান আর্টিকেল অন দ্য ইভিলস অফ দ্য চাইল্ড ম্যারেজ ইন সর্বশুভকরী পত্রিকা 1850, বিদ্যাসাগর, he had already referred to its consequences the child widow, which the sloka had already been published in an article of the Bengal Spectator of 1842, unquote. ঐতিহাসিক সুলভ প্রাসঙ্গিকতা বিবেচনা পূর্বক তিনি জানান যে শ্লোকটি বিদ্যাসাগরের কর্ণগোচর হলেও উপযোগবাদের ভক্ত হচ্ছেন বিদ্যাসাগর, যুক্তিনিষ্ঠ বিদ্যাসাগর কেবলমাত্র ওই শ্লোক মন্থন করে বিরাট কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে চাননি। কেননা বিধবা বিবাহ প্রচলনের দীর্ঘ শতবৎসরের ইতিহাসে ওই শ্লোক এবং বাদ, বিসম্বাদ, বিচার, বিতর্ক কোনো শুভ ফল দেখাতে পারেনি।
শিবনাথ শাস্ত্রী সন্ধানী দৃষ্টি এ বিষয়ে আমাদেরকে আকৃষ্ট করে। রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থে শিবনাথ শাস্ত্রী বলছেন, ইতপূর্বে শাস্ত্রানুসারে বিধবা বিবাহের বৈধতা লইয়া যে বিচার চলিতেছিল তা পণ্ডিত ও শিক্ষিত ব্যক্তিদিগের মধ্যেই বদ্ধ ছিল। রাজবিধি প্রণয়নের চেষ্টা আরম্ভ হইলে সেই আন্দোলন কিঞ্চিত পাকিয়া উঠিয়াছিল, কিন্তু বিদ্যাসাগর মহাশয় শাস্ত্রীয় বিচারে সন্তুষ্ট না থাকিয়া কার্যত বিধবা বিবাহ প্রচলনে প্রবৃত্ত হইলেন। এটাই হচ্ছে আমাদের কাছে আসল কথা। মানে বিদ্যাসাগর অস্ত্র ছাড়া লড়তে চাননি, আমি যেটা প্রথম থেকে বলছি, এবং বিদ্যাসাগরের ভূমিকাটা তাই ঐতিহাসিক। অমলেশ ত্রিপাঠী তার ওই গ্রন্থেই আবার বলেছেন, কোট, In my opinion, Vidyasagar might have heard of the sloka from many persons who were unable, however, to trace it to a definite source which would be accepted as authoritative by the sutras. What he did discover in 1853 was not the sloka itself, but its source in a mass of old Sriti texts among which he had been hunting for some time. It is how any good historian would proceed to assure himself of the authenticity of a vague known tradition, especially if it was disputed. Unquote. আবারও তিনি বলছেন, তার কয়েকলাইন পরে, this scientific historical attitude distinguishes Vidyasagar from the Pandits of the day who care little for manuscripts and less for their chronology and context. অমলেশ ত্রিপাঠীর মতো ঐতিহাসিক বলছেন, আসলে বিদ্যাসাগর ঐতিহাসিকের কাজ করেছেন। একজন ইতিহাসবেত্তা ঐতিহাসিক যথার্থভাবে যা কাজ করেন সেটাই করেছেন। বিধবা বিবাহ বিষয়ক প্রথম পুস্তিকা প্রকাশের সাথে সাথে তীব্র আন্দোলন ও প্রতি আন্দোলনে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল। কেননা এতদিন পর্যন্ত বিবাদ বিসম্বাদ ছিল হালকা, ভাষা যুক্তি মানে কম ছিল তাতে। এইবার আমি এই বিধবা বিবাহ প্রসঙ্গে শেষ করব। বিনয় ঘোষ তার বাংলার সামাজিক ইতিহাস গ্রন্থে বলছেন, সমাজের সর্বস্তরে বিদ্যাসাগরের বিবাহ পুস্তিকা প্রবল আলোড়ন সৃষ্টি করে। এক সপ্তাহের মধ্যে প্রায় 2000 কপি বিক্রি হয়। এই বিদ্যাসাগর এই বিধবা বিবাহের মধ্যে দিয়ে, অর্থাৎ বিধবা বিবাহ আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালির কাছে একটি অন্যতম দৃঢ়চেতা চরিত্র হিসেবে উপস্থিত হয়। আমি সমাজ সংস্কারের আর অন্য দিকগুলোতে যাচ্ছি না, বক্তব্য দীর্ঘ হয়ে যাবে। আমি এবার বিদ্যাসাগরের রচনাপঞ্জির দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে বিদ্যাসাগর কিন্তু একটি রচনা লিখেছিলেন। আমার আগের বক্তব্য থেকে কথা পরিষ্কার হয়েছে, বিদ্যাসাগর কিন্তু খুব যুক্তিবাদী এবং ঐতিহাসিক মননের অধিকারী ছিলেন, অর্থাৎ যুক্তিনিষ্ঠ তথ্যনিষ্ঠ মানুষ ছিলেন। কোনো গোল গোল কথাতে বা কোনো ভাষা কথাতে তিনি বিশ্বাস করতেন না। বিদ্যাসাগরের প্রথম বই বেতাল পঞ্চবিংশতি 1847 ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মেজর জি.টি. মার্শালের নির্দেশে রচিত এই গ্রন্থটি ছাত্রদের পাঠ্যপুস্তকের কথা চিন্তা করে পরিকল্পিত হয়। এই অনুবাদ গ্রন্থটির ক্ষেত্রে বিদ্যাসাগর সংস্কৃত বেতাল পঞ্চবিংশতির সম্পূর্ণ অনুসরণ করেননি, তিনি হিন্দি বৈতাল 25 সাহায্য নিয়েছিলেন। গ্রন্থটির প্রথম সংস্করণ গ্রন্থকার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ছিল না। গ্রন্থটির 10ম সংস্করণের বিজ্ঞাপনে বিদ্যাসাগর জানান তিনি এই সংস্করণ থেকে ইংরেজি বিরাম চিহ্ন ব্যবহার করেছেন। 2. বাঙ্গালার ইতিহাস, দ্বিতীয় ভাগ, 1848। আমরা সবাই জানি জন ক্লার্ক মাসম্যানের আউটলাইন্স অফ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ফর দ্য ইউজ অফ ইউথ ইন ইন্ডিয়া গ্রন্থের 11 থেকে 19 অধ্যায় অবলম্বনে বিদ্যাসাগর, মানে শেষ 9টা অধ্যায় অবলম্বনে বিদ্যাসাগর বাঙ্গালার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থটি রচনা করেন। ছাত্রদের প্রয়োজনে রচিত এই গ্রন্থটি মার্সম্যানের হুবহু অনুবাদ নয়। গ্রহণ বর্জনের রীতিতে অনুদিত এই গ্রন্থটিতে বিদ্যাসাগর অন্য সূত্র থেকেও তথ্য সংগ্রহ করেছেন। 3. জীবন চরিত, 1849। এদেশীয় শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে এই প্রত্যাশায় বিদ্যাসাগর রবার্ট উইলিয়াম চেম্বার্সের এক্সেম্পলারি বায়োগ্রাফি অবলম্বনে কয়েকজন পাশ্চাত্য মনীষীর, মূলত বৈজ্ঞানিকদের জীবনী অনুবাদ করেন জীবনী চরিত গ্রন্থ নামে। 4. বোধোদয়, 1851। কোন নির্ঘণ্ট একটিমাত্র গ্রন্থ নয়, কোন নির্দিষ্ট গ্রন্থ নয়। বিদ্যাসাগর নানা ইংরেজি গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করে বোধোদয় লেখেন।
এখানে চেম্বার ও রুডিমেন্টস অফ নলেজ গ্রন্থটি বিশেষ ভূমিকা আছে। 5, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা 1851। প্রাথমিকভাবে সংস্কৃত ভাষা শিক্ষার ক্ষেত্রে কার্যকরী ব্যাকরণের নিয়মাবলী গ্রন্থটির বিষয়বস্তু। 6, ঋজু পাঠ, প্রথম ভাগ 1851, দ্বিতীয় ভাগ 1852, তৃতীয় ভাগ 1853। পঞ্চতন্ত্র, রামায়ণ, মহাভারত, হিতোপদেশ, বিষ্ণুপুরাণ, ভট্টিকাব্য, ঋতুসংহার, বেণীসংহার ইত্যাদি মূল গ্রন্থ থেকে বিদ্যাসাগর ঋজু পাঠ সংকলন করেন। এই গ্রন্থটি সংকলনের উদ্দেশ্যে একদিকে ব্যাকরণ পাঠ ও সেই অনুযায়ী সাহিত্য পাঠের মাধ্যমে তাদের ভাষাবোধ পরিচিতির দিকে তিনি এইটা লক্ষ্য দিচ্ছিলেন এই বইয়ে। 7, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853। সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক এই সমালোচনা গ্রন্থটি বেথুন সোসাইটিতে পঠিত একটি প্রবন্ধ এবং পরে তাকে বিদ্যাসাগর বাড়ান এবং পরে গ্রন্থাকারে প্রকাশ করেন। সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য কয়েকটি রচনা এই গ্রন্থের আলোচ্য বিষয়। 8, ব্যাকরণ কৌমুদী, প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1853, তৃতীয় ভাগ 1854, চতুর্থ ভাগ 1862। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকার ভূমিকায় বিদ্যাসাগর জানিয়েছিলেন মুগ্ধবোধ এবং লঘু কৌমুদীতে আলোচ্য ব্যাকরণের বিষয় বাংলা ভাষায় সংকলিত করে ব্যাকরণ কৌমুদী প্রকাশ করবেন। সংস্কৃত ব্যাকরণের দুরূহতা মানে কঠিন যে ব্যাপারগুলো লাঘবের চেষ্টায় এই ব্যাকরণ কৌমুদী গ্রন্থটি লিখিত হয়েছিল। 9, শকুন্তলা 1854, কালিদাসের বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম বিদ্যাসাগরের শকুন্তলা উপাখ্যান অনুবাদের সূত্র। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম দৃশ্যকাব্য, অনুবাদে বিদ্যাসাগর তাকে শ্রব্য কাব্যের রূপ দিয়েছেন। 10, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, প্রথম পুস্তিকা 1855, দ্বিতীয় 1855 নভেম্বরে। বিভিন্ন শাস্ত্র আলোচনা করে তিনি বিধবা বিবাহের সমর্থনে যুক্তির পর যুক্তি সাজিয়েছেন এই পুস্তিকা দুটিতে। 11, বর্ণ পরিচয়, যেটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। আমি জানি না এখনকার যারা ছাত্রছাত্রী এর রায়দিঘি কলেজের ছাত্রছাত্রী তারা বর্ণ পরিচয় পড়েছে কিনা। প্রথম ভাগ 1855, দ্বিতীয় ভাগ 1855। শিশুদের বাংলা বর্ণ বাংলা ভাষা শেখানোর উদ্দেশ্যে এটি রচিত। একাধিক সংস্করণে গ্রন্থটির বিপুল জনপ্রিয়তার কথা প্রমাণিত হয়েছে। 12, কথামালা 1856, ঈশপের অনুসরণে অনুদিত কথামালায় বিদ্যাসাগর শিক্ষার্থীদের সদুপদেশ দিয়েছেন মনোহর গল্পের আস্বাদে। 13, চরিতাবলী 1856, সংক্ষেপে সরল ভাষায় কয়েকজন বিখ্যাত ব্যক্তির জীবনী এই গ্রন্থের উপজীব্য। বিদ্যাসাগর আশা করেছেন এই জীবনী গ্রন্থ পাঠে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনুরাগী ও উৎসাহী হবে। 14, মহাভারত উপক্রমণিকা ভাগ 1860, তত্ত্ববোধিনীর সঙ্গে যুক্ত বিদ্যাসাগর তত্ত্ববোধিনীর সভার কর্তৃপক্ষের অনুরোধে মহাভারতের অনুবাদে উৎসাহী হন। তত্ত্ববোধিনী পত্রিকাতে মহাভারতের উপক্রমণিকা ভাগ প্রকাশিত হয়, পরে পুস্তক আকারে এটি প্রকাশ পায়। 15, সীতার বনবাস 1860, সীতার বনবাস কোন নির্দিষ্ট গ্রন্থের অনুবাদ নয়। বিদ্যাসাগরের বক্তব্য অনুযায়ী এক্ষেত্রে তিনি ভবভূতির উত্তর রামচরিত এবং রামায়ণের উত্তরকাণ্ডের অনুসরণ করেছেন। 16, আখ্যান মঞ্জরি প্রথম ভাগ 1863 এবং দ্বিতীয় ভাগ 1868, প্রকাশিত হলে পূর্বে প্রকাশিত ভাগটি দ্বিতীয় ভাগ বলে পরিচিত হয়, অর্থাৎ 1868-তে যে ভাগটা প্রকাশিত হয়। এবং আরেকটি ভাগ তিনি প্রকাশ করবেন বলে 1888-তে তৃতীয় ভাগ বলে নির্দেশিত হয়। ছাত্রপাঠ্য আখ্যান মঞ্জরির কয়েকটি ইংরেজি গ্রন্থ অবলম্বনে সংকলিত আখ্যান মঞ্জরির 3টি ভাগে বিদ্যাসাগর নানা উপদেশমূলক আখ্যান অনুবাদ করেছেন। 17, শব্দমঞ্জরি 1864, শব্দমঞ্জরিতে বিদ্যাসাগর বাংলা শব্দের সাধারণ অর্থ পদ নির্ণয় করে একটি বাংলা শব্দকোষ সংকলনের চেষ্টা করেছিলেন। আমাদের দুর্ভাগ্য, যে কোনো কারণেই হোক বিদ্যাসাগর কিন্তু এই বইটা সমাপ্ত করে যেতে পারেননি, অর্থাৎ কিছুটা লিখেছিলেন, শেষ হয়। ভ্রান্তি বিলাস 1869, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অনুসরণে তিনি ভ্রান্তি বিলাসের অনুবাদ করেন। অনুবাদের ক্ষেত্রে বিদ্যাসাগরের মূল উদ্দেশ্য উপাখ্যানের কৌতুক রস পরিবেশনের মাধ্যমে আমাদেরকে আকৃষ্ট করা, আনন্দ দেওয়া, তাই পরিমার্জন করেছেন এখানে। 19, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার, প্রথম 1871, দ্বিতীয় খণ্ড 1873। বহু বিবাহের বিরুদ্ধে শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপিত করে তিনি এই গ্রন্থে বহু বিবাহের কুফল দেখিয়েছিলেন। বিদ্যাসাগরের মতামতের বিরুদ্ধাচরণ করে সমাজে একদল প্রতিবাদী সোচ্চার হলে বিদ্যাসাগর এই এই বিষয়ক দ্বিতীয় গ্রন্থটি 1873 যেটা প্রকাশ করেন। 20, বামনাখ্যানম
1873 মধুসূদন তর্ক পঞ্চাননের 117টি শ্লোকের বঙ্গানুবাদ করে তিনি প্রকাশ করেন এই বামনাখ্যানম। 1873। 21 নিষ্কৃতি লাভ প্রয়াস। 1888 মদনমোহন তর্কালঙ্কারের জামাতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ বিদ্যাসাগরের সম্পর্কে অভিসন্ধিমূলক নানা অভিযোগ এনেছিলেন। এমনকি বিদ্যাসাগরকে তিনি পর সম্পত্তি অধিকার করেছেন ইত্যাদি দায়ে অভিযুক্ত করেন। দেশবাসীকে সঠিক তথ্য জানানোর উদ্দেশ্যেই তিনি নিষ্কৃতি লাভ প্রয়াস এটি রচনা করেন। ছদ্মনামে বিদ্যাসাগর কিছু লেখা লিখেছিলেন। শিক্ষা সংস্কারের পাশাপাশি বিদ্যাসাগর সমাজ সংস্কারের বিষয়ে অগ্রণী ভূমিকা নেন, তাই স্বনামে বেনামে তিনি বিতর্কমূলক কিছু লেখা লিখেছিলেন। তার মধ্যে এক অতি অল্প হইল 1873, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনামে রচিত এই গ্রন্থটির আক্রমণের লক্ষ্য তারানাথ তর্ক বাচস্পতি। তিনি বহু বিবাহ রদ আন্দোলনের বিরোধী ছিলেন। 2 আবার অতি অল্প হইল, বইয়ের নাম 1873, পূর্বোক্ত গ্রন্থে ব্যবহৃত ছদ্মনামে এই বিষয়ের উপর ভিত্তি করে লেখা, এক্ষেত্রেও তারানাথ তর্ক বাচস্পতি আক্রমণের লক্ষ্য। 3 ব্রজবিলাস 1886, যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য কবিকুল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, এই ছদ্মনামে লেখা গ্রন্থটি বিধবা বিবাহ বিরোধী নবদ্বীপের স্মার্ত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নকে আক্রমণ করে বিদ্যাসাগর লিখেছিলেন। 4 বিধবা বিবাহ যশোহর হিন্দু ধর্মরক্ষিণী সভা বা বিনয় পত্রিকা 1884, কস্যচিৎ তত্ত্বান্বেষণ ছদ্মনামে লেখা গ্রন্থটির লক্ষ্যস্থল হচ্ছে বিধবা বিবাহের যারা বিরোধী তাদের। 5 রত্ন পরীক্ষা 1886, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে লেখা এই গ্রন্থটি পূর্ব গ্রন্থের উদ্দেশ্যে লেখা। এই গ্রন্থ আক্রমণে কেন্দ্রে রয়েছে বিধবা বিবাহের বিরোধী যারা তারা। বিদ্যাসাগর বেশ কিছু গ্রন্থ সম্পাদনা করেন। সংস্কৃত, বাংলা, হিন্দি, ইংরেজি 4টি ভাষাতেই তিনি সম্পাদনা করেন। তার সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে আছে 1 রঘুবংশম 1853, বিজ্ঞাপনে বিদ্যাসাগর বলেছেন 2টি কারণে তিনি রঘুবংশে সম্পাদনার কাজে হাত দিয়েছেন। গিরিশচন্দ্র বিদ্যারত্ন মল্লিনাথের টিকা সমেত যে রঘুবংশ প্রকাশিত, সম্পাদনার ক্ষেত্রে তা প্রশংসনীয় হলো গ্রন্থটি শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণের বাইরে এবং কেনারও বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে, সেই জন্য তিনি মূল গ্রন্থটি সম্পাদনা করে প্রকাশে ইচ্ছুক। দ্বিতীয়ত রঘুবংশম বিদ্যাসাগরের মতে সংস্কৃত ভাষার সর্বপ্রধান মহাকাব্য এবং সর্বাঙ্গ সুন্দর হওয়া সত্ত্বেও কোনো কোনো অংশ ছাত্রদিগের অধ্যয়নযোগ্য নয়। ছাত্রদের পক্ষে বর্জনীয় অংশ পরিত্যাগ করে তিনি ছাত্রোপযোগী এইটি সম্পাদনা করেন। 2 কিরাতার্জুনিয়ম 1853, কিরাতার্জুনিয়ম সম্পাদনার ক্ষেত্রে বিদ্যাসাগর কোনো ভূমিকা লেখেননি, কিছু বলেননি। 3 সর্বদর্শন সংগ্রহ 1858, বিদ্যাসাগর এই গ্রন্থের ভূমিকা লিখলেন ইংরেজিতে। বেদজ্ঞ পণ্ডিত মাধবাচার্যের রচিত এই মূল্যবাদ গ্রন্থটির পুঁথি সহজলভ্য নয়, পণ্ডিতদের মধ্যে এর পরিচিতি বিশেষ ছিল না। গ্রন্থটিকে বিস্তৃতির হাত থেকে রক্ষা করার জন্য বিদ্যাসাগর বিশেষ আগ্রহ নিয়ে এশিয়াটিক সোসাইটি থেকে এই গ্রন্থটি প্রকাশ করা হয়। 4 শিশুপাল বধ 1857, শিশুপাল বধ কাব্যটির সম্পাদনা করেন বিদ্যাসাগর এবং তিনি এর বিষয়ে কোনো ভূমিকা লেখেননি। বাল্মীকি রামায়ণম 5 1860, টিকা সহ গ্রন্থটি সম্পাদিত হয়। 6 কুমার সম্ভব 1861, গ্রন্থটির ভূমিকা বাংলায় লেখা। মল্লিনাথের টিকা ভাষ্য সহ কালিদাসের লেখা গ্রন্থটি বিদ্যাসাগর সহজ ভাষায় সম্পাদনা করেন। 7 কাদম্বরী 1862, বানভট্টের লেখা গ্রন্থটি বিদ্যাসাগর সম্পাদনা করে প্রকাশ করেন। 8 মেঘদূতম 1869, কলকাতা বারাণসী থেকে প্রাপ্ত মল্লিনাথের টিকা সহ মেঘদূতের 3টি পুস্তক এবং কলকাতা সংস্কৃত কলেজে হাতে লেখা একটি পুস্তকের পাঠ মিলিয়ে বিদ্যাসাগর মেঘদূতম সম্পাদনা করেন। 9 উত্তর রামচরিতম 1870, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পুস্তক বিবেচিত হয়। গ্রন্থটি নতুন সংস্করণের প্রয়োজন হলে বিদ্যাসাগর এটি সম্পাদনা করেন। 10 অভিজ্ঞান শকুন্তলম 1871, বিদ্যাসাগর বেনারস থেকে এই গ্রন্থের 3খানি মূল, একটি টিকা ও 3টি প্রাকৃত বিকৃতি সংগ্রহ করতে সমর্থ হন। তাছাড়া প্রসন্ন কুমার সর্বাধিকারীর উদ্যোগে বেনারস সংস্কৃত কলেজ থেকে 2খানি মূল তিনি পুঁথি পেয়েছিলেন। এই 5টি মূল, একটি টিকা ও 3টি প্রাকৃত বিকৃতি অবলম্বনে অভিজ্ঞান শকুন্তলম সম্পাদিত হয়। 11 হর্ষচরিতম 1883, বানভট্টের হর্ষচরিতের একটি পুস্তক আকস্মিকভাবে বিদ্যাসাগরের হাতে এসে পৌঁছয়। পুরস্কার প্রত্যাশী এক ব্যক্তি বিদ্যাসাগরের বন্ধু মারফত পুস্তকটি তার কাছে পৌঁছে দেন। সম্পাদনা করতে গিয়ে বিদ্যাসাগর বুঝতে পারেন পুস্তকটি স্থানে স্থানে এত অসংলগ্ন ভুলে ভরা একটি মাত্র পুস্তকের পাঠ দ্বারা এই গ্রন্থটি সম্পাদনা করা ঠিক না। পরে বিদ্যাসাগরের বিশেষ স্নেহভাজন নীলাম্বর মুখোপাধ্যায়ের মাধ্যমে তিনি আরো 2টি পুস্তক পেলেন। ওই 3টি পুস্তক মিলে তিনি এই হর্ষচরিত সম্পাদনা করেন।
12 সংস্কৃত রচনা। 1889 বিদ্যাসাগর তার বাল্যকালের কয়েকটি সংস্কৃত রচনার সঙ্গে নিজের মন্তব্য সহ সংস্কৃত রচনা নামক এই গ্রন্থটি সম্পাদনা করেন। 13 শ্লোকমঞ্জরি। 1890 সংস্কৃতের উদ্ভট শ্লোককে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য বিদ্যাসাগর তার সংগৃহীত উদ্ভট শ্লোকের মধ্যে বেশ কিছু শ্লোক নির্বাচিত করে শ্লোক মঞ্জুরি নাম দিয়ে প্রকাশ করেন। বিদ্যাসাগর সম্পাদিত বাংলা গ্রন্থ। 1 অন্নদামঙ্গল। 1847 কৃষ্ণনগরের রাজবাড়ির মূল গ্রন্থের পাঠ অনুসারে বিদ্যাসাগর তার প্রিয় কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য সম্পাদনা করেন। 2 পদ্য সংগ্রহ প্রথম ভাগ 1888, দ্বিতীয় ভাগ 1890। প্রথম ভাগ কৃত্তিবাসের রামায়ণ থেকে সংকলিত, দ্বিতীয় ভাগ সংকলিত হয়েছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য থেকে। হিন্দি ভাষায় বিদ্যাসাগর একটি মাত্র গ্রন্থ সম্পাদনা করেছেন, বৈতাল পচ্চিশি, 1852। ইংরেজি ভাষাতে সম্পাদনা করেছেন বিদ্যাসাগর 3টি গ্রন্থ। 1 সিলেকশনস ফ্রম দ্য রাইটিংস অফ গোল্ডস্মিথ, 1858, সিলেকশনস ফ্রম ইংলিশ লিটারেচার, 1859 এবং 3 পোয়েটিক্যাল সিলেকশন, 1860। বিদ্যাসাগরের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে কিছু গ্রন্থ। বিদ্যাসাগর চরিত, 1891। আত্মজীবনীমূলক এই রচনাটি বিদ্যাসাগর সমাপ্ত করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন অপ্রকাশিত রচনাটি গ্রন্থাকারে প্রকাশ করেন। 2 ভূগোল খগোল বর্ণনম, 1892। 1839 খ্রিস্টাব্দে পশ্চিম প্রদেশের সিবিডিয়ান ডন মিয়র বিদ্যাসাগরকে পুরাণ, সূর্য সিদ্ধান্ত, ইউরোপীয় মতের অনুযায়ী ভূগোল ও খগোল বিষয়ে কতগুলো শ্লোক রচনায় উৎসাহিত করেন। ওই গ্রন্থটিতে ভূগোল ও জ্যোতির্বিদ্যার উপর 408টি শ্লোক আছে। প্রভাবতী সম্ভাষণ, 1892। অত্যন্ত স্নেহের পাত্রী বন্ধুকন্যার অকাল মৃত্যুতে ব্যথিত বিদ্যাসাগরের শোকগাথা প্রভাবতী সম্ভাষণ প্রথমে সাহিত্য নামে একটি পত্রিকায় 1892 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রকাশিত হয় তার মৃত্যুর পরে। 4 শব্দ সংগ্রহ 1901-এ প্রকাশিত হয়। শব্দ সংগ্রহে বিদ্যাসাগর খাঁটি বাংলা শব্দ সংকলনের কাজে মনোনিবেশ করেছিলেন, আমাদের দুর্ভাগ্য শেষ করতে পারেননি। তার মৃত্যুর পর সাহিত্য পরিষদ পত্রিকায় শব্দ সংগ্রহ মুদ্রিত হয়। 5 রামের রাজ্যাভিষেক, 1909। 1869 বিদ্যাসাগর এই রামায়ণ রাজ্যাভিষেক রচনা করেন। তিনি জানতে পারেন এই নামে শশীভূষণ চট্টোপাধ্যায়ের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তখন তিনি তার মুদ্রণ কার্য বন্ধ করে গ্রন্থটি দেখেন। তারপরে দেখেন না তার গ্রন্থের সঙ্গে কোনো মিল নেই। অপ্রকাশিত তার এই রচনাটি পুত্র নারায়ণচন্দ্র রামের অধিভাষের সঙ্গে 1909 খ্রিস্টাব্দে প্রকাশ পায়। আর বিদ্যাসাগরের যে রচনাটি এখনো পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশ পায়নি, বাসুদেব চরিত, বলা হয় গ্রন্থটি বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের প্রয়োজনে রচনা করেন। গ্রন্থটি মুদ্রিত হয়নি, কিছুটা অনুমান নির্ভর যে এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজে আজও আছে। এবার আমি বলবো যে বিদ্যাসাগর যে এরকম মানুষ ছিলেন, ফলে তাকে তো কিছু সইতে হবে, এবং বিদ্যাসাগরের শত্রু কম ছিল না। বিদ্যাসাগরের সঙ্গে শত্রুতা করেছিলেন অনেকেই, কিন্তু বিদ্যাসাগরের চেহারাটা ওরকম দৃঢ় চেহারা, যা বাঙালি চেহারার সঙ্গে হয়তো পরিধানের দিক থেকে মেলে, কিন্তু চরিত্র ব্যক্তার দিক থেকে মেলে না। বিদ্যাসাগরের চরিত্রকে বুঝতে গেলে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, তার 2টি নাতিদীর্ঘ রচনার প্রতি দৃষ্টি দিতে হবে। একটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ, আর একটা হচ্ছে নিষ্কৃতি লাভ প্রয়াস। 2টি পুস্তিকাই রচিত হয়েছিল বিদ্যাসাগরের ব্যক্তিগত দুঃখ যন্ত্রণা থেকে। প্রভাবতী সম্ভাষণ সম্পর্কে সুরেশচন্দ্র সমাজপতি লিখেছেন, এই সময় নানাবিধ কারণে তিনি সংসারে সম্পূর্ণ বিতরাগ ও বিরক্ত হইয়াছিলেন। এই ক্ষুদ্র রচনায় তার আভাস পাওয়া যায়। নিষ্কৃতি লাভ প্রয়াস গ্রন্থের বিজ্ঞাপনে বিদ্যাসাগর লিখেছেন, কোট, বৎসে কিছুদিন হইল আমি নানা কারণে সাতিশয় শোচনীয় অবস্থায় অবস্থাপিত হইয়াছি। সংসার নিতান্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে। কেবল এক পদার্থ ভিন্নার কোন বিষয়ে কোন অংশে কিঞ্চিমাত্র সুখবোধ বা প্রীতিলাভ হইত না। তুমি আমার সে এক পদার্থ ছিলে। ইদানিং একমাত্র তোমায় অবলম্বন করিয়া বিষময় সংসার অমৃতময় বোধ করিতেছিলাম। আসলে একটি 3 বছরের শিশুকন্যা তার কেমন আচরণ, ভাঙা ভাঙা কথা দিয়ে পরম পণ্ডিত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন বিদ্যাসাগরের বিষময় মনকে অমৃতময় করে তুলেছিল, ভাবতে অবাক লাগে। দুজনের পারস্পরিক ভালোবাসাও বিদ্যাসাগর বর্ণনা করেছেন, কোট, বৎসে আমি যে তোমায় আন্তরিক ভালোবাসিতাম তাহা তুমি বিলক্ষণ জানো, আর তুমি যে আমায় আন্তরিক ভালোবাসিতে তাহা আমি বিলক্ষণ জানি। মানুষের প্রতি এরকম ভালোবাসা ছিল বিদ্যাসাগরের। তাই তিনি কারোর অল্প দুঃখে কেঁদে ফেলতেন। এখন মানুষের চোখে তো জল আমরা দেখতে পাই না কারোর দুঃখে। এই হৃদয়বান বিদ্যাসাগরকে কম আঘাত কিন্তু বাঙালি সমাজে কেউ দেননি। তার মধ্যে সবচাইতে আমার যেটা মনে হচ্ছে সবচেয়ে বেশি আঘাত দিয়েছিলেন মদনমোহন তর্ক অলঙ্কার।
শিশু শিক্ষা গ্রন্থের যিনি প্রণেতা, এবং তার জামাই যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। এই যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ নানা মিথ্যা রটনার দ্বারা বিদ্যাসাগরের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। অথচ বিদ্যাসাগর তাদের উন্নতি ও পারিবারিক সুখ শান্তি বারে বারে চেষ্টা করে গেছে। বিদ্যাসাগর যখন বিরক্ত হয়ে তাদের সংস্রব ত্যাগ করলেন এবং তাদেরকে জানিয়ে দিলেন, বিশেষ করে মদন মোহনকে জানিয়ে দিলেন যে তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তখন মদন মোহন তার এক বন্ধুকে চিঠি লিখে অনুতাপ প্রকাশ করেছিলেন, ভ্রাত, ক্রমশ পদোন্নতি ও ডেপুটি ম্যাজিস্ট্রেটি পদপ্রাপ্তি যা কিছু বলো সকলেই বিদ্যাসাগরের সহায়তায় বলা হইয়াছে। অর্থাৎ তিনি যদি আমার প্রতি এত বিরূপ ও বিরক্ত হইলেন, তবে আর আমার এই চাকরির শখ নাই, আমার এখনই ইহাতে ইস্তফা দিয়া তাহার নিকট উপস্থিত হওয়া উচিত হয়। তখন কিন্তু যা ঘটনা ঘটার ঘটে গেছে, বিদ্যাসাগরের মন বিষাক্ত হয়ে গেছে। তবু মদন মোহন তর্কার অলঙ্কারের কিঞ্চিত প্রশংসা আমরা করব যে তিনি অন্তত এমন চিঠি লিখে একটা কনফেশন, মানে স্বীকারোক্তি করেছেন। একালে উপকার নেবার পর তো কারো কৃতজ্ঞতা বোধ আমরা দেখতে পাই না, বরঞ্চ সর্বনাশ করার জন্য সবাই তৎপরে ওঠে। এই যে বাঙালি চরিত্রের মধ্যে বিদ্যাসাগরের সঙ্গে কিন্তু মিল নেই, যে কারণে রবীন্দ্রনাথ বলেছিলেন বঙ্গদেশে তিনি একক সন্তান। অর্থাৎ বিদ্যাসাগর যে সময়ে জন্মেছিলেন তিনি সময়ের থেকে অগ্রবর্তী ছিলেন অনেক বেশি, এবং চরিত্র কিন্তু বিদ্যাসাগরের সঙ্গে বাঙালির কোনো মেলে না। চরিত্রবত্তায়, পোশাকে পরিচ্ছেদে মিললে। সে সম্পর্কে প্রখ্যাত কথা বলেছিলেন লর্ড মেকলে, মানে বাঙালি চরিত্র কি রকম। তিনি বলেছিলেন যে শিং না থাকলে যেমন ষাঁড় হয় না, হুল না থাকলে যেমন মৌমাছি হয় না, তেমনি ডিসেপশন বা প্রবঞ্চনা বা সততা না থাকলে বাঙালি হয়। সেই কথাটা বিদ্যাসাগর কিন্তু তার জীবন দিয়ে বুঝেছিলেন, যে কারণে বিদ্যাসাগরের কিন্তু মানে শত দয়ার সাগর হওয়া সত্ত্বেও তাকে আঘাত করতে কিন্তু কেউ ছাড়েনি। তিন ভাই তাকে আঘাত করেছিল, দীনবন্ধু ন্যায়রত্ন, শম্ভুচন্দ্র বিদ্যারত্ন, ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরা বিদ্যাসাগরের কাশীর বাড়ি নিয়ে তার সঙ্গে লড়াই করেছিলেন, এবং দীনবন্ধু তো তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু দীনবন্ধুর মানে পরিবারকে বিদ্যাসাগর গোপনে সাহায্যও করে গেছেন আমরা জানি, এবং বিদ্যাসাগর সকলকেই প্রায় ক্ষমা করে দিয়েছিলেন, এবং শেষ জীবনটা তিনি ভেবেছিলেন যে এদের সঙ্গে কাটাবো না। মানে তিনি ছাত্রাবস্থা থেকেই তারপরে অধ্যাপনা জীবনেও নানা ধরনের বিরোধিতার সম্মুখীন বারে বারে হয়েছেন, নানা বাদ প্রতিবাদের মধ্যে দিয়ে বিদ্যাসাগরের জীবন কেটেছে, এবং বিদ্যাসাগরকে বুঝতে সমস্যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরও হয়েছে, বাঙালির গর্বের, এমনকি মধুসূদনেরও হয়েছে। 1861 22 ফেব্রুয়ারি দিন বিদ্যোৎসাহিনী সভার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মধুসূদন সৃষ্ট অমিত্রাক্ষর ছন্দকে অভিনন্দন জানানো হবে। সেখানের বহুজন গুণীজন থাকলেও বিদ্যাসাগর নেই। ছন্দটি তার পছন্দ নয় এরকমটি তিনি জানিয়েছিলেন, কিন্তু ছন্দ পছন্দ না হলে কি হবে আমরা সকলেই জানি। সেই গল্প বা সেই সত্য গল্প ব্যারিস্টারি পড়তে মধুসূদনের ইংল্যান্ড যাওয়াকে সমর্থন করেছিলেন, এমনকি মধুসূদনকে কিভাবে সেই সময় বিপুল পরিমাণ অর্থ সাহায্য বিদ্যাসাগর করেছিলেন। মধুসূদন তখন ফ্রান্সে, কপর্দক শূন্য, পরপর চিঠি লিখছেন ঈশ্বরকে, 7টা চিঠির পর 8ম চিঠি লেখার মাঝখানে ঘটলো ঘটনা। মধুসূদনের স্ত্রী হেনরির এটা ছেলেটা বড্ড মানে যাওয়ার মাইনা ধরছে, কিন্তু হাতে 3 ফ্রা আছে। মধুসূদন চিন্তা করছেন যে নিশ্চয় বিদ্যাসাগর সাড়া দেবেন, বিদ্যাসাগর সাড়া দিয়েছিলেন। এই যে মধুসূদন তিনি কিন্তু তার বিদ্যোৎসাহিনী সভার অনুষ্ঠানে বিদ্যাসাগরকে নিয়ে আসার কোনো উদ্যোগ দেখাননি। এবারে আসি বঙ্কিমে। 1885-তে বঙ্কিমচন্দ্র এক লেখায় রামমোহন রায়ের পরে দেশবাৎসল্যের প্রথম নেতা হিসেবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং রামগোপাল ঘোষের কথা বললেও অনুচ্চারিত থাকলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। বিদ্যাসাগরের বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার দ্বিতীয় পুস্তকের তিনি তীব্র সমালোচনা করেন বঙ্কিম। এমনকি বঙ্গদর্শনে প্রকাশিত বিষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখীকে দিয়েও বঙ্কিম লেখালেন, কোট, ঈশ্বর বিদ্যাসাগর নামে কলিকাতায় কে নাকি বড় পণ্ডিত আছেন, তিনি আবার একখানি বিধবা বিবাহের বহি বাহির করিয়াছেন, যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয় সে যদি পণ্ডিত তবে মূর্খকে, আনকোট। আশা করি আর বলে দিতে হবে না যে বঙ্কিম কতটা বিরোধিতা ছিল। বিষয়টা নিয়ে বিরূপ মন্তব্য না করেননি কিন্তু বিদ্যাসাগর। তিনি একবার বর্ধমানে গেছেন, তারকনাথ বিশ্বাসদের বাড়িতে এসেছেন বঙ্কিমচন্দ্র, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। রান্না করছেন বিদ্যাসাগর, আম আদা দিয়ে কচি পাঁঠার মেটের রান্না হচ্ছে। সকলে ভীষণ বাহবা দিয়েছেন, বঙ্কিম একটু বেশি খুশি হয়েছেন। সঞ্জীবচন্দ্র হঠাৎ বললেন, তুমি কি জানো এই রান্না কার? বঙ্কিম বললেন, কার?
সঞ্জীব চন্দ্র বলে রান্না বিদ্যাসাগরের। আর তা শুনে পাচকু বাচো, না হে না, বঙ্কিমের সূর্যমুখী আমার মতো মূর্খ দেখেনি। সঙ্গে সঙ্গে হাসির রোল উঠলো, বঙ্কিম কিন্তু হাসতে পারেননি। বঙ্কিম প্রাথমিকভাবে বিদ্যাসাগরের পদ্য ভাষা সমাজ সংস্কার দুই সম্পর্কে বিরূপ ছিলেন। পরে অবশ্য বিদ্যাসাগরের ভাষাকেই আমাদের মূলধন বলেছেন তিনি। জীবিত অবস্থায় বিদ্যাসাগর অনেকে শ্রদ্ধা পেলেও তুলনায় কাছের লোক পরিচিতদের কাছ থেকে পাওয়া আঘাত অপমানই সবচেয়ে তার বুকে বেজেছিল, বেদনা জাগিয়েছিল। সে সম্পর্কে বিদ্যাসাগর নীরব ছিলেন না, মাঝে মাঝেই তার খারাপ লেগেছে। তিনি তো মানুষ। বলেছেন, আমার আত্মীয়রা আমার পক্ষে বড় নির্দয়, সামান্য অপরাধ ধরিয়া অথবা অপরাধ কল্পনা করিয়া আমায় নরকে নিক্ষিপ্ত করিয়া থাকেন। কিন্তু অভিমান, রাগ, দুঃখের মতো মানব প্রবৃত্তির কারণেও তিনি কোন তার কর্তব্য কর্ম কখনো ভোলেননি। তাই যখন তিনি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন চিরতরে, তার হাতে তৈরি গ্রামের স্কুলকে 100 টাকা, চিকিৎসালয়ের জন্য 50 টাকা এবং ওই গ্রামের অনাথ ও নিরুপায় লোকদের জন্য 30 টাকা তার উইলে বরাদ্দ করে গেছেন। তব সব ভুলেই হয়তো এই গ্রামে ফিরতে চেয়েছিলেন বিদ্যাসাগর, কিন্তু ফিরবো বললেই কি ফেরা যায়? গ্রামে ফেরার অপূর্ণ ইচ্ছা নিয়েই তিনি চলে গেছেন। আজ বিদ্যাসাগরের 201তম জন্মদিনে রায়দিঘি কলেজের এই আয়োজনে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত হয়ে বলবো যে রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন, বৃহৎ বনস্পতি যেমন ক্ষুদ্র বনজঙ্গলের পরিবেষ্টন হইতে ক্রমেই শূন্য আকাশে মস্তক তুলিয়া ওঠে, বিদ্যাসাগর সেইরূপ বয়বৃদ্ধি সহকারে বঙ্গ সমাজের সমস্ত অস্বাস্থ্যকর ক্ষুদ্রতা জাল হইতে ক্রমশই শব্দহীন সুদূর নির্জনে উত্থান করিয়াছিলেন। তাহার মহৎ চরিত্রের যে অক্ষয় বট তিনি বঙ্গভূমিতে রোপণ করিয়া গেছেন, তাহার তলদেশ সমস্ত বাঙালি জাতির তীর্থস্থান হইয়াছে। আজকে সেই তীর্থস্থান রক্ষার দায়িত্ব রায়দিঘি কলেজের মতো আমাদের প্রত্যেক বাঙালির। তাহলেই বিদ্যাসাগরের বুকে জমে থাকা অপমানের বোঝা খানিকটা লাঘব হয়, বিদ্যাসাগরকে শ্রদ্ধা সত্যি তখন জানানো যায়। আমরা কি তা এতদিন জানাতে পেরেছি বাঙালি বলে? আমার আক্ষেপ পারিনি। ঝাড়খণ্ডে কর্মাটার বিদ্যাসাগরের নামে স্টেশন করতে পারে, আমরা কিছুই করিনি। বিদ্যাসাগরের নামে একটি কলেজ, একটি বিশ্ববিদ্যালয় আর কয়েকটি মর্মর মূর্তি। সকলকে আমার প্রীতি, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় অরিন্দম বাবুকে আমরা রায়দিঘি কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বিদ্যাসাগরের সমগ্র জীবন, তার লেখক জীবন নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। যারা আমাদের ছাত্রছাত্রী এবং আমরা যারা শ্রোতা ছিলাম তারা অনেকটা সমৃদ্ধ হতে পেরেছি। আশা করছি আমাদের এই দুর্যোগ কেটে গেলে তাকে আমরা আমাদের কলেজে আনতে পারবো। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই আমি যাব। হ্যাঁ স্যার, এখন আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে যাদের জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে মূলত ছাত্রছাত্রীদের জন্য করা, তো তাদের অংশ আমরা চেয়েছিলাম। তেমন একজন ছাত্রী আমাদের কলেজের 3য় সেমিস্টারের হরিপ্রিয়া পাত্র, সে কে আবৃত্তি করে আমাদের এখন শোনাবে। হরিপ্রিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার আবৃত্তি করো। নমস্কার। মাইকেল মধুসূদন দত্তের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশে ভরে। দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশার সুশান্ত নিদ্রা
ক্লান্তি দূর করে। নমস্কার। খুব ভালো বলেছো হরিপ্রিয়া। আহ, এখন আমরা বিদ্যাসাগরের রচনা থেকে আহ, পাঠ শুনবো। আহ, পাঠ করবেন আমাদের ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শুভঙ্কর ঘোষ মহাশয়। ধন্যবাদ মলয়দা। আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাসাগর চরিতের একটি ছোট্ট অংশ। শুরুতে সেই পরিপ্রেক্ষিতেই কয়েকটা কথা একটু বলে নিলে ভালো হয়। আমাদের বিদগ্ধ যে বাঙালি মনন, সেখানে বিদ্যাসাগরের উপস্থিতি কতটা অনস্বীকার্য এবং অপরিহার্য, সেটা যদি আমি আবার করে বলি সেটা বাতুলতা। কিন্তু এই যে মান্যতা বা সম্ভ্রম, এর আড়ালে কোথাও তার প্রতি আমাদের সাধারণ জনমানুষে এক ধরনের অবহেলা কাজ করে চলে কিনা, সে নিয়ে মাঝে মধ্যে ভেবেছি। সমাজ সংস্কারক হিসেবে তার অবদান এবং খ্যাতি যতটা আলোচিত পপুলার ফিল্ডে, বাংলা ভাষা বা সাহিত্যের পরিসরে আসলে আমার খুব মনে হয় বিদ্যাসাগরের উপস্থিতি অনেকটা আমাদের ছাপোষা বাড়ির হেসেলে মায়ের উপস্থিতির মতো। আমরা নিত্যদিনের কাজ করছি, কথা বলছি, আনন্দ করছি, এবং মনে মনে সবসময় জানি যে জীবন ধারণের জন্য অপরিহার্য যে খাবার, সেসব সময় মতো ঠিকই আমাদের পাতে চলে আসবে। রান্নাঘরে কাঁচা বাজার গিয়ে ঢুকছে এবং কোন কোন মশলা সহযোগে এত সুন্দর রান্নায় পরিণত হচ্ছে, সে নিয়ে আমাদের খুব একটা চিন্তা থাকে না। খাওয়ার সময়ও আমরা প্রতিবার মায়ের এই অবদান স্মরণ করে যে অন্ন গ্রহণ করি এমনও নয়। প্রায় এক প্রকার অলক্ষ্যেই নিজের নিয়মেই সবকিছু হয়ে চলে। আমার কাছে বারবার মনে হয় বিদ্যাসাগরের উপস্থিতি একেবারে সেই রকম। আজ আমরা যে বাংলা ভাষা বলছি, পড়ছি, লিখছি, তার ইতিহাসে এবং গঠনে এই মানুষটির প্রভাব এত সাংঘাতিক এবং সর্বব্যাপী যে বাংলা ভাষার সঙ্গে তিনি প্রায় সমার্থক হয়ে গিয়ে তাতেই যেন বিলীন হয়ে গেছেন। অতএব তাকে প্রতিনিয়ত মনে রাখার দায় থেকে যেন আমরা কিছুটা ছুটি পেয়েছি। প্রতিটা আধুনিক বাংলা কথা বলার সময় বা পড়ার সময় আমরা তাকে স্মরণ করি না হয়তো, কিন্তু তাতে তার উপস্থিতির যে আলো, তা বিন্দুমাত্র কমে না বলাই বাহুল্য। এবার বিদ্যাসাগরের সেই আলোর, সেই উপস্থিতির কেন্দ্রে আছে দুটি বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিদ্যাসাগর চরিতে এই দুটি বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই দুটি হলো প্রতিভা এবং চরিত্র। বিদ্যাসাগরের মতো উজ্জ্বল নক্ষত্রের ক্ষেত্রে, যেখানে আমরা সাধারণ মানুষ খুব সহজেই ধরে নিই যে তিনি বোধহয় প্রতিভা সর্বস্ব, রবীন্দ্রনাথ সেখানেই বলছেন শুধুমাত্র প্রতিভা কখনো কারো উত্থানে দীর্ঘস্থায়ী ভূমিকা নিতে পারে না, বরং চরিত্র বা মনুষ্যত্বই হলো সেই উত্থানের মূল কথা। আমি এই সূত্রেই রবীন্দ্রনাথের সেই প্রবন্ধের একটি অংশ পাঠ করছি। প্রবন্ধটি খুব দীর্ঘ, তা থেকে বেছে নেওয়া সংক্ষেপে কিছু কথা আমি পড়ছি। বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতিবেগ প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রুজল পূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থ মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্য সুলভ মনুষ্যত্বের
প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। তাহার সেই পর্বত প্রমাণ চরিত্র মাহাত্ম্যে তাহারই কৃত কীর্তিকেও খর্ব করিয়া রাখিয়াছে। তাহার প্রধান কীর্তি বঙ্গভাষা। যদি এই ভাষা কখনো সাহিত্য সম্পদে ঐশ্বর্যশালিনী হইয়া উঠে, যদি এই ভাষা অক্ষয় ভাব জননী রূপে মানব সভ্যতার ধাত্রীগণের ও মাতৃগণের মধ্যে গণ্য হয়, যদি এই ভাষা পৃথিবীর শোক দুঃখের মধ্যে এক নূতন সান্ত্বনা স্থল, সংসারের তুচ্ছতা ও ক্ষুদ্র স্বার্থের মধ্যে এক মহত্বের আদর্শ লোক, দৈনন্দিন মানব জীবনের অবসাদ ও অস্বাস্থ্যের মধ্যে সৌন্দর্যের এক নিভৃত নিকুঞ্জবন রচনা করিতে পারে, তবেই তাহার এই কীর্তি তাহার উপযুক্ত গৌরব লাভ করিতে পারবে। বাংলা ভাষাকে পূর্ব প্রচলিত অনাবশ্যক সমাস আড়ম্বর ভার হইতে মুক্ত করিয়া তাহার পদগুলির মধ্যে অংশ যোজনার সুনিয়ম স্থাপন করিয়া বিদ্যাসাগর যে বাংলা গদ্যকে কেবলমাত্র সর্বপ্রকার ব্যবহারযোগ্য করিয়াই ক্ষান্ত ছিলেন তাহা নহে, তিনি তাহাকে শোভন করিবার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। গদ্যের পদগুলির মধ্যে একটা ধ্বনি সামঞ্জস্য স্থাপন করিয়া, তাহার গতির মধ্যে একটি অনতিলক্ষ্য ছন্দ স্রোত রক্ষা করিয়া, সৌম্য এবং সরল শব্দগুলি নির্বাচন করিয়া বিদ্যাসাগর বাংলা গদ্যকে সৌন্দর্য ও পরিপূর্ণতা দান করিয়াছেন। কিন্তু প্রতিভা সম্পন্ন বলিয়া বিদ্যাসাগরের সম্মান নহে। বিশেষত বিদ্যাসাগর যাহার উপর আপন প্রতিভা প্রয়োগ করিয়াছিলেন তাহা প্রবহমান, পরিবর্তনশীল। ভাষা নদী স্রোতের মতো, তাহার উপরে কাহারও নাম খুদিয়া রাখা যায় না। মনে হয় যেন সে চিরকাল এবং সর্বত্র স্বভাবতই এইভাবে প্রবাহিত হইয়া আসিতেছে। বাস্তবিক সে যে কোন কোন নির্ঝর ধারায় গঠিত ও পরিপুষ্ট, তাহা নির্ণয় করিতে হইলে উজান মুখে গিয়া পুরাবৃত্তের দুর্গম গিরিশিখরে আরোহণ করিতে হয়। বিশেষ গ্রন্থ অথবা চিত্র অথবা মূর্তি চিরকাল আপনার স্বাতন্ত্র্য রক্ষা করিয়া আপন রচনাকর্তাকে স্মরণ করাইয়া দেয়, কিন্তু ভাষা ছোট বড় অসংখ্য লোকের নিকট হইতে জীবন লাভ করিতে করিতে ব্যাপ্ত হইয়া পূর্ব ইতিহাস বিস্তৃত হইয়া চলিয়া যায়, বিশেষ রূপে কাহারও নাম ঘোষণা করে না। প্রতিভা মানুষের সমস্তটা নহে, তাহা মানুষের একাংশ মাত্র। প্রতিভা মেঘের মধ্যে বিদ্যুতের মতো, আর মনুষ্যত্ব চরিত্রের দিবালোক, তাহা সর্বত্র ব্যাপী ও স্থির। প্রতিভা মানুষের সর্বশ্রেষ্ঠ অংশ, আর মনুষ্যত্ব জীবনের সকল মুহূর্তেই সকল কার্যেই আপনাকে ব্যক্ত করিতে থাকে। প্রতিভা অনেক সময় বিদ্যুতের ন্যায় আপনার আংশিকতাবশতই লোক চক্ষে তীব্রতর রূপে আঘাত করে, এবং চরিত্র মহত্ব আপনার ব্যাপকতা গুণেই প্রতিভা অপেক্ষা ম্লানতর বলিয়া প্রতীয়মান হয়। কিন্তু চরিত্রের শ্রেষ্ঠতাই যে যথার্থ শ্রেষ্ঠতা, ভাবিয়া দেখিলে সে বিষয়ে কাহারও সংশয় থাকিতে পারে না। আজকে আমার বক্তব্য বা পাঠ আর দীর্ঘায়িত করব না। উপস্থিত সকলকে আমার নমস্কার। এই মহান পুরুষের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যাপক শুভঙ্কর ঘোষ রায়চৌধুরী মহাশয়। দুটি ঘোষণায়, প্রথম কথা, আমাদের যেহেতু একযোগে ইউটিউব লাইভ চলছে, স্ট্রিমিং চলছে, সেজন্য আপনারা যারা বলবেন বা পাঠ করবেন, যদি একটুখানি নিজেদের ভিডিও ক্যামেরাটাকে অন করে রাখেন, তাহলে হয়তো সেটা আরেকটু আকর্ষণীয় হবে। আরেকটি ঘোষণা, এটি মূলত ছাত্রছাত্রীদের জন্য। আমাদের অধ্যক্ষ মহাশয় ঘোষণা করেছেন যারা এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা করা। তো আমরা একটি ফিডব্যাক ফর্ম তৈরি করেছি, যেটি 3টের সময় অ্যাক্টিভ হবে। আপনারা যারা অনুষ্ঠানটি শুনছেন, যারা সার্টিফিকেট পেতে চান, তারা ওই ফিডব্যাক ফর্মটি ফিল আপ করে সাবমিট করবেন, তাহলে সার্টিফিকেট পেয়ে যাবেন। এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনবো ইংরেজি বিভাগের
আরেক বরিষ্ঠ অধ্যাপক এবং একাডেমিক কাউন্সিলের জয়েন্ট কনভেনার মাননীয় বিদ্যুৎ সাহা মহাশয়ের কাছ থেকে। মাননীয় অধ্যাপক বিদ্যুৎ সাহা। ধন্যবাদ। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা বিভাগকে, যারা আমাকে এই অনুষ্ঠানে বলার সুযোগ দিয়েছে। শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর শশবিন্দু জানা মহাশয়, আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা ছিলেন ডক্টর অরিন্দম চট্টোপাধ্যায় মহাশয়, ডক্টর শিশির চ্যাটার্জি মহাশয়, ডক্টর অরুণিমা বিশ্বাস মহাশয়া, ডক্টর সনৎ কুমার পুরকায়েত, একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি, আমার কলেজের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, ডক্টর চট্টোপাধ্যায়ের বক্তৃতার পরে বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলা বাতুলতা মাত্র। তবুও আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। যে মানুষটি মাত্র 19 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি পেয়েছেন, যে মানুষটি মাত্র 21 বছর বয়সে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ফোর্ট উইলিয়াম কলেজে দায়িত্ব গ্রহণ করেছেন, যে মানুষটি বাংলা সাহিত্যের, বাংলা গদ্য সাহিত্যের জনক হিসেবে পরিচিত, বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যিনি এক যুগান্তের সৃষ্টি করেছেন। আজকে আমরা যে ভাষায় কথা বলি, বাঙালি জাতিসত্তার স্তম্ভ স্বরূপ যে মানুষটিকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম, যে মানুষটিকে আমরা আজ থেকে 200 বছর অতিক্রান্ত হলেও বাঙালির মননে চিরজাগ্রত। বিদ্যাসাগরকে এক্সপ্লোর করার মতন দক্ষতা বা জ্ঞান আমার নেই। তবু একটা জিনিস আমার মনে হয়েছে, আজকে যখন আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, নারী শিক্ষা নিয়ে কথা বলি, আজ থেকে এতদিন আগে বিদ্যাসাগর সেসব নিয়ে ভেবেছেন এবং শুধু ভাবেননি, প্রতিকূলে সাঁতার কেটেছেন। সমাজের মানুষদের বিপক্ষে গিয়েও সংখ্যা গরিষ্ঠের বিরুদ্ধে সংখ্যা লঘিষ্ঠকে নিয়ে তিনি লড়াই করেছেন। এবং এটার থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে আমরা সংখ্যা লঘিষ্ঠ হলেও যদি অন্তর থেকে আমরা কোনো আন্দোলনকে বা কোনো ভাবনাকে ছুঁয়ে যেতে চাই, কোনো ভাবনাকে আমরা একটা রূপ দিতে চাই, তাহলে হয়তো সেটা সম্ভব। জানি না আজকের বাঙালিরা বা বাঙালি সমাজ আমরা কতটা বিদ্যাসাগরকে মনে রেখেছি। মাঝে মাঝে প্রশ্ন জাগে, যখন তার মূর্তি ভাঙা হয়, আমি রাজনৈতিকভাবে কে কি করছে, কে ভেঙেছে সে বিষয়ে যাচ্ছি না। আমার শুধু নিজের কাছেই প্রশ্ন করতে ইচ্ছে করে, বাঙালির এতটা দুঃসাহস কি করে হয় যে বাঙালিকে বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছেন সেরকম একজন মনীষীর মূর্তিতে হাত দেবার সাহস, স্পর্ধা আমাদের হতে পারে। আজকে বিশেষ করে আমরা যখন বিদ্যাসাগরের 201তম জন্মবার্ষিকী উদযাপন করছি, যেভাবেই হোক না কেন এটা বাঙালি জাতির, বিশেষ করে আগামী প্রজন্মের
দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমরা বিদ্যাসাগরের যে নৈতিকতা, যে নীতি পাঠ তিনি আমাদেরকে দিয়েছেন, সেটা প্রতিনিয়ত মনে রাখার চেষ্টা করব এবং জাতি হিসেবে আরো শক্তিশালী হিসেবে নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করব, সে শপথ আমরা আজকে নিতে পারি। বক্তৃতাকে দীর্ঘায়িত না করে এই মহান মনীষীর প্রতি শতকোটি প্রণাম নিবেদন করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যাপক বিদ্যুৎ সাহা। আজকের আমার দায়িত্ব ছিল মূলত সংযোগ সূত্রকারের। তো এখন আমরা একটি গান শুনে নেব। শকুন্তলা দি কি আছেন? যদি না থাকেন একটুখানি প্রস্তুত থাকুন। আমরা আরেকটি বক্তব্য যাব, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং আমাদের আইকিউসি সেলের কো কনভেনার ডক্টর অরুণিমা বিশ্বাসের সঙ্গে। মাননীয়া অরুণিমা বিশ্বাস। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের রায়দিঘি কলেজের বাংলা ডিপার্টমেন্টকে আর বিশেষত মলয় বাবুকে আজকের এই অনুষ্ঠানের জন্য। বীরসিংহ গ্রামের প্রাতঃস্মরণীয় এই পুরুষ সিংহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের কাছে চিরদিনই দৃষ্টান্ত স্বরূপই হয়ে থাকবেন। শিক্ষা ও সমাজ সংস্কারে তার যা অবদান তা সত্যিই আমাদের চিরকালের অনুপ্রেরণা। শিক্ষাবিদ হিসেবে তা আমাদের সবসময় উজ্জীবিত করে। আমরা জানি শিক্ষা বা সমাজের ক্ষেত্রে নতুন কিছু করতে গেলে অনেক সময় নানা দিক থেকে বাধা আসে, কিন্তু তা যদি বৃহত্তর স্বার্থে হয়, সমাজ ঠিকই তাকে একদিন গ্রহণ করে এবং ভয় পেয়ে পিছিয়ে এলে কিছুই হয় না। নতুন কিছু করতে গেলে, কোনো আন্দোলন করতে গেলে যে সাহস, ধৈর্য ও ত্যাগ দরকার তা বিদ্যাসাগর মহাশয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে। নতুনকে গ্রহণ করার আগে অনেক বাধা বিপত্তি সবসময়ই আসে, কিন্তু আমার অভিজ্ঞতায় এই নতুনকে গ্রহণ করার সবচেয়ে বড় ক্ষমতা বোধহয় আছে আমাদের অত্যন্ত প্রিয় আমাদের তরুণ ছাত্র সমাজের মধ্যে। তাদের প্রতি ভরসা রেখে, বিশ্বাস রেখে আমরা শিক্ষক শিক্ষিকারা তাদের শেখাই যুগের প্রয়োজনে, উন্নতির স্বার্থে কিভাবে নতুনকে বরণ করে নিতে হয়। সন্দেহ, আশঙ্কা, বিতর্ক, ভীতি সব বর্জন করেই এগিয়ে যেতে হয়। এই কথাগুলো আমি এই জন্যে বলছি কারণ এই বছরটা আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। চেনা পৃথিবীটা অত্যন্ত দ্রুত পাল্টে যাচ্ছে, তার সাথে মানিয়ে নিতে নতুন ধ্যান, ধারণা, অভ্যাসকে গ্রহণ করে নিতে হচ্ছে। শিক্ষাক্ষেত্রেও অনেক নতুন পন্থা, নিয়ম এসেছে। রায়দিঘির মতো সো-কল্ড ব্যাকওয়ার্ড রিজিয়ন যেটা, সেই কলেজেও কিন্তু আমাদের নতুনের ঢেউ এসেছে ও তাকে গ্রহণ করতেই হবে। স্টুডেন্টদের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এই নিও নর্মালে তাদের শিখিয়ে পড়িয়ে তৈরি করে নিতে হবে। তাদের মধ্যে শিক্ষা, আত্মবিশ্বাস বাড়াতে হবে যে তারাও এই নতুন অচেনা পৃথিবীর সাথে মানিয়ে নিতে পারবে। আর তার জন্যে সামনে অনুপ্রেরণা স্বরূপ বিদ্যাসাগর মহাশয়কে রেখে আমরা সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবো, এই অতিমারীকেও জয় করতে পারবো। এই বিশ্বাস ও আশা রেখে আমার বক্তব্য ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। একদম ঠিকই কথা বলেছেন মাননীয় অরুণিমাদি। এই বিদ্যাসাগরের আদর্শ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সমস্ত সংকট একদিন জয় করব এবং হয়তো জয় করতে চলেওছি। এখন একটি
সঙ্গীত অনুষ্ঠান, তারপরে আমরা আজকের অনুষ্ঠানের যিনি শেষ বক্তা আমাদের সভাপতি ডক্টর শশবিন্দু জানার বক্তব্য চলে যাব। এখন সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় অধ্যাপিকা শকুন্তলা ঘোষ। ধন্যবাদ অধ্যাপক মলয়কে। তার সঙ্গে সঙ্গে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে একটি সঙ্গীত পরিবেশন করছি। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে কি হলো? শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছিল। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। নমস্কার। ধন্যবাদ অধ্যাপিকা শকুন্তলা ঘোষ মহাশয়কে। আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি মাননীয় অধ্যাপক সুধীন সিনহা মহাশয় তার বক্তব্য দেওয়ার কথা ছিল, তিনি আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। যদি থাকেন তাহলে আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। স্যার উনি কি আছেন? আমি দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। তাহলে স্যার আপনি অনুষ্ঠানটি শেষ করে দেবেন এবং আপনার বলার পর ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের বাংলা বিভাগের অধ্যাপিকা সবিতা সরেন। ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠান যথেষ্ট সময় ধরে হয়েছে। আমরা আমাদের মতো করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। প্রত্যেকেই তার নিজস্ব ভাবনা দিয়ে উজ্জ্বল করে তোলার চেষ্টা করেছে আজকের অনুষ্ঠানটিকে। প্রথমত বলি যে আমার বন্ধুবর অরিন্দম এসছে এখানে। আমরা একই ক্লাসে পড়া, একই বেঞ্চে বসা, একই সঙ্গে নাটক করা, একই সঙ্গে খাওয়া, মেসে হোস্টেলে ঘুরে বেড়ানো,
দুজনেই আর কি। ফলে বহু স্মৃতি জড়িয়ে আছে। অরিন্দম দীর্ঘকাল ধরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছে, খুব সাফল্যের সঙ্গে অধ্যাপনা করছে। তাকে নিশ্চিত আমরা একদিন নিয়ে আসব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখন সভাপতির কাজটা হচ্ছে সভা সূচনা আর শেষ করা, কিন্তু যেহেতু আমি এই অধ্যাপনা বা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, সেই জন্য দু একটা কথা না বলে পারছি না। একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা আসলে সবাই বক্তৃতা শুনতে কেউই ভালোবাসে না, বেশি দীর্ঘায়িত হলে শ্রোতাদের মন অন্যমনস্ক হয়ে পড়ে, তারা বিদায় নেওয়ার চেষ্টা করে। খেলা হলে আমরা অনেকক্ষণ ধরে থাকি, সিনেমা হলে অনেকক্ষণ বসে থাকার ধৈর্য দেখায়, কিন্তু বক্তৃতা শোনার ধৈর্য আমাদের খুব কম। তবু দু চারটে কথা অতি সংক্ষেপে আমি বলছি। যেহেতু শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছি, শিক্ষা প্রশাসন এবং শিক্ষা চিন্তা, এই দুটো জায়গা শিক্ষা ভাবনাটাকে আলাদা করা যায়। আমি শিক্ষা বিস্তারের বিচিত্র যে কর্মকাণ্ড তিনি করেছেন সেদিকে হাঁটছি। আমি শুধু শিক্ষা চিন্তার, বিদ্যাসাগর কিভাবে ভেবেছিলেন শিক্ষা কিভাবে গ্রহণ করা উচিত, সেই বিষয় নিয়ে দু একটা কথা বলবো। আসলে দেখতে পাই যে শিক্ষা পরিকল্পনা বিদ্যাসাগর যা করেছিলেন, এই 200 বছর সেই মাইলস্টোন গুলোতে শ্যাওলা ধরে গেছে। আমি সেই শ্যাওলা সরিয়ে একটুখানি আমার মতো করে দেখার চেষ্টা করছি যে বর্তমান সময়ে তিনি 200 বছর আগে জন্মেছিলেন, যাই হোক 20-21 বছর পরে তার শিক্ষা সম্পর্কিত ভাবনা চিন্তার প্রতিফলন ঘটতে শুরু করে। সেই সময় থেকে আজ পর্যন্ত যে শিক্ষা তো চলছে মানুষের মধ্যে, নানান ভাবে চলছে, নানান প্রক্রিয়ায় চলছে, শিক্ষা চিন্তারও নানান বিবর্তন ঘটছে। সেই মাইলস্টোনের শ্যাওলাগুলোকে একটু সরিয়ে তিনি কি ভেবেছিলেন আর বর্তমান সময়ে তার সেই শিক্ষা ভাবনা কতটা প্রাসঙ্গিক, সেই সূত্র ধরে একটুখানি আলোচনা করব। একটু দেখে নেওয়া যেতে পারে যে তিনি 1841 সালে গভর্নমেন্ট সংস্কৃত কলেজের সার্টিফিকেট পাচ্ছেন। আবার ওই বছরই ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তাদার ও অধ্যাপক হিসেবে যুক্ত হচ্ছেন। আবার এই একই বছরে ন্যায় স্মৃতিশাস্ত্র চর্চার জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করছেন। আবার অদ্ভুতভাবেই এই সময়, যেটা প্রায় আমাদের চিন্তা ভাবনার বাইরে, হিন্দু ল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হিন্দু ল ব্যারিস্টারি করার জন্য তাকে ছাড়পত্র দিয়েছেন, সার্টিফিকেট দিচ্ছেন ইংরেজ গভর্নমেন্ট। তার যুক্তিবাদী ভাবনা শুধু পড়াশোনার সূত্রে নয়, তিনি যে আইন জানতেন সেই সূত্রেও কিন্তু এসছে। এইটা আমরা কিন্তু প্রায় অধিকাংশই জানি না। যাই হোক, তার শিক্ষা চিন্তার দু একটা জিনিস আমি বলার যেটা চেষ্টা করছি। তিনি প্রথম বললেন তো মাইকটা বোধহয় মিউট হয়ে গেছে। মাইক্রোফোন একটু দেখুন। হ্যাঁ, তিনি বাংলা ভাষার অন্যতম পথিকৃৎ, এগুলো জানি, কিন্তু বাংলা ভাষায় জ্ঞান ভান্ডার গড়ে তোলার কথা এই প্রথম একজন ব্যক্তি বললেন। বাংলা ভাষাকে এই কাজের উপযুক্ত করতে হলে ভালো সংস্কৃত জ্ঞান থাকা আবশ্যক। কোন সময় বসে? বাংলা গদ্য ভাষা জন্ম লাভ করে একটু বলিষ্ঠ হওয়ার চেষ্টা করছে সেই সময় পরে। সংস্কৃত জ্ঞান ছাড়া বাংলা ভাষা সেই সময় খুব সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে পারবে না। সংস্কৃত কলেজের দায়িত্ব নিয়ে 1851 সালে যখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন, তার আগের বছরে তিনি অধ্যাপক ছিলেন,
পরের বছর তিনি অধ্যক্ষ হলেন। সেই সময় তার অভীষ্ট ছিল সংস্কৃতের সঙ্গে ইংরেজি শিখতে হবে বাধ্যতামূলক। সংস্কৃত কলেজের অধ্যক্ষ, সেখানে সংস্কৃত ছাড়া অন্য কিছু পড়ানো হবে না। তার আগেই সেরেস্তাদার যখন ছিলাম ঠিক আগের বছর তিনি ছেড়ে দিয়েছিলেন ওই পথটি, কারণ তার এই যে পরিকল্পনা ইংরেজি শিখতে হবে আরো অন্যান্য কিছু আমি বলছি পরপর, এইটা তৎকালীন সরকার মেনে নিতে পারেনি। পাশেই হিন্দু কলেজ আছে যেখানে কিন্তু ইংরেজি, গণিত, পাশ্চাত্য বিদ্যায় শিক্ষিত হবার জন্য অবাধ ব্যবস্থাপনা চলছে। ঠিক সেই সময় পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়ে বললেন ইংরেজি ভাষা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে। লক্ষ্য হলো বাংলা ভাষায় বিদ্যা চর্চা, বাংলা ভাষা শিখতে হবে। সংস্কৃতের কথা বলছেন না, সংস্কৃত তো শিখবেই, সংস্কৃত কলেজে পড়তেই হয়, কিন্তু ইংরেজিটাও শিখতে হবে। তিনি প্রথম ত্রিভাষা তত্ত্বের কথা বললেন স্বাধীনতা পরবর্তী 1966-তে কোঠারি কমিশন যখন হয় বিস্ময়কর ভাবে। আবার 2020-তে যখন নয়া শিক্ষানীতি চালু হচ্ছে তখন কাকতালীয় ভাবে হলেও এই ত্রিভাষা তত্ত্বের কথা বলা হচ্ছে। ইংরেজি শিখতে হবে এবং আমাদের প্রাচ্য অতি প্রাচীন যে শিক্ষা আছে তার প্রতি ধ্যাননিবিষ্ট হতে হবে এবং বর্তমানের যে যে ভাষায় পড়াশোনা করছে, যে যে অঞ্চলের অধিবাসী, সেই মাতৃভাষায় শিক্ষা লাভ করতে। এই ত্রিভাষা তত্ত্বের কথা। তাহলে আজ থেকে 200 বছর আগে, আমরা 200 বছর ঠিক নয়, কারণ তার কার্যকাল যখন থেকে শুরু হয়েছে 1950 থেকে, সেই সময়ে কিন্তু এই ত্রিভাষা তত্ত্বের কথা বলছেন তিনি। সংস্কৃত না জানলে ভালো বাংলা লেখা যাবে না, আর ইংরেজি না জানলে লেখার বিষয়বস্তু সম্বন্ধে জানা যাবে না। বিষয়বস্তুতে ভীষণ অভাব। এই যে অরিন্দম বললো অনেকগুলো সাহিত্য রচনার কথা বললো, সেই সময় হিন্দি ভাষা শিখে হিন্দি থেকে অনুবাদ করতেন বৈতাল, পঞ্চবিংশতি, বাসুদেব চরিত সংস্কৃত থেকে, সীতার বনবাস, আখ্যান মঞ্জরি, এগুলো সংস্কৃত থেকে অনুবাদ করছেন। কারণ বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে হবে। মৌলিক সাহিত্য রচনা সেই সময় পর্বে খুব কঠিন কাজ, আর বিদ্যাসাগরের পক্ষে আরো কঠিন, কারণ তাকে সমাজ আন্দোলনে এত দিকে নিজেকে ছড়িয়ে দিতে হয়েছে, সুস্থভাবে বসে মৌলিক সাহিত্য রচনার পরিকল্পনা করা প্রায় অসম্ভব ছিল। তবু লিখেছেন, একেবারে লেখেন তা নয়, লিখেছেন। আর সঙ্গে সঙ্গে পাশ্চাত্য বিদ্যা থেকে কিছু অনুবাদ করছেন। বাংলা গদ্য ভাষাটাকে সমৃদ্ধ করা, বাংলার গদ্যটাকে আরো বেশি বিষয়বস্তু ভরপুর করে ফেলার জন্য বাংলার ইতিহাস, জীবন চরিত, ভ্রান্তি বিলাস, বোধোদয়, কথামালা, এই বিভিন্ন ধরনের গ্রন্থগুলো তিনি কিন্তু রচনা করলেন, অনুবাদ যদিও এগুলো সব। তাহলে কি বাংলার কিছুই দেবার ছিল না সেই সময় পর্বে? আসলে তিনি মনে করতেন ধার নিয়ে পুষ্ট হোক বাংলা ভাষা, পরে সুদে আসলে পূরণ করে নেওয়া যাবে। বহুভাষিক প্রক্রিয়ার এটাই উদ্দেশ্য। জ্ঞান ও চেতনার সমন্বয়ে যে নতুন সংশ্লেষ হবে তার প্রাণকেন্দ্র হবে বাংলা ভাষা। এবং সত্যিই তাই, তার যে এই দূরদৃষ্টি, এই ভাবনা, সারা ভারতবর্ষের মধ্যে বাংলাই হয়ে উঠেছিল সাহিত্য জাগরণের প্রাণভূমি। বাংলাতেই একমাত্র রেনেসাঁ যতটা সফল হয়েছিল ভারতবর্ষে আর কোনো প্রান্তে সফলভাবে প্রকাশ পেতে পারেনি। 1842-এ হিন্দু কলেজের ছাত্র সংখ্যা ছিল 520, আর সেই সময়ে সংস্কৃত কলেজে ছিল 118। বুঝতেই পাচ্ছেন যে প্রভেদটা কোথায়। আধুনিক মেকলের ভাবনা চিন্তার জায়গা থেকে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে ইংরেজি ভাষার সঙ্গে সেখানকার গণিত, সেখানকার দর্শন, সেখানকার নীতিশাস্ত্র, সেগুলো পড়ছে। আর পাশাপাশি সংস্কৃত কলেজে শুধু সংস্কৃত চর্চা হচ্ছে, প্রাচ্যবিদ্যা ছাড়া অন্য কিছু।
চলছে না। সেই জন্যই বিদ্যাসাগর সেই সময় শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন আনতে চাইছিলেন। দুঃখের বিষয় যে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হলেন। হিন্দু কলেজের যদি অধ্যক্ষ হতে পারতেন তাহলে বোধহয় বিবর্তনটা অনেক ত্বরান্বিত হতে পারত, অনেক ভালোভাবে আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সফলভাবে করতে পারতেন। ফলে সংস্কৃত নতুন শিক্ষা ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেই সময় তাকে সংস্কৃত কলেজের কর্ণধার হিসেবে দায়িত্ব নিতে হচ্ছে। এই অবক্ষয় থেকে মুক্ত করার চেষ্টা করলেন তিনি। সংস্কৃত কলেজকে করতে চেয়েছেন এ নার্সারি অফ ইম্প্রুভাল ভার্নাকুলার লিটারেচার এবং ইংরেজি ভাষা সাহিত্যের সকল চর্চা কেন্দ্র করতে চাইলেন। দুঃখের বিষয় আজও পাশ্চাত্য বিদ্যা চর্চার সার্থক বৌদ্ধিক চর্চা অপেক্ষা ইংরেজি আনার ভূত ও তার আস্ফালনে আড়ষ্ট থেকে গেছে বাংলা সহ সব ভারতীয় ভাষা ও সংস্কৃতির চর্চা। এখনো যে একটু ইংরেজিতে বলিয়ে কয়ে সে নিজেকে পণ্ডিত মনে করে এবং যারা পারে না তারা একটা ভয় ভীতি সমীহর দৃষ্টিতে ইংরেজি কথা বলা লোককে দেখার চেষ্টা করে। এখনো এই প্রবণতাটা থেকে গেছে, কিন্তু তারা কেউ পণ্ডিত নয়। পাণ্ডিত্যর প্রয়োজন দরকার নেই। আরো আমি একটু বিস্তৃত আকারে এই জায়গাগুলোকে বলার চেষ্টা করছি তিনি কিভাবে চাইছিলেন। এখনো আমরা ভারতবর্ষের অলিগলি থেকে গ্রামাঞ্চলে ইংরেজি পাঠের সাইনবোর্ড টাঙিয়ে ইংরেজি তথা পাশ্চাত্য সংস্কৃতির খাঁটি সম্পদকে প্রত্যাখ্যান করে ইংরেজি চর্চার সীমাবদ্ধ জমিতে ঘোরাফেরা করছি। আমরা মেলাতে পারিনি, শুধু বিরোধ ও বৈষম্যকে প্রকট করে তুলছি। সমতা ও সহমর্মিতা আসেনি। আমাদের ভাষা ক্ষেত্র প্রাচীন ও সমকালীন ভাষা সংস্কৃতির মিলন ক্ষেত্র তৈরি করতে পারিনি। বহুমাত্রিক বিদ্যা চর্চার প্রকৃত ক্ষেত্রে চেতনার জগৎ ও বৌদ্ধিক জগৎকে মেলাতে পারিনি। আমরা বৌদ্ধিক চর্চা করছি, চেতনার জগতের বিস্তার কিভাবে হবে তার প্রতি আমরা সচেতন দৃষ্টিক্ষেপ করছি না। তার রচনার ক্ষেত্র পর্যালোচনায় যখন দেখি সংস্কৃত অনুবাদ, হিন্দি অনুবাদ, ইংরেজি অনুবাদ ক্রমে বাঙালির চেতনার জগৎ ও বৌদ্ধিক ও সাংস্কৃতিক চর্চার মিলন ঘটিয়ে অভ্যুদয় ঘটাচ্ছেন বাংলার নিজস্ব শিক্ষা ভূমি। ফলে এই তিনের সমন্বয় করছেন পাশ্চাত্য বিদ্যা, প্রাচ্য সংস্কৃত চর্চা এবং বাংলার নিজস্ব সংস্কৃতি। এই তিনের সমন্বয় ঘটাচ্ছেন বাংলার নিজের মাটি থেকে নিজের সংস্কৃতির কিভাবে দ্রুত হতে পারে।
আমরাও যদি এক সত্যের কথা, তাহলে সত্য এক, তাহলে সেই সত্যটাকে প্রতিষ্ঠা করতে গেলে পূর্ব আর পশ্চিমকে মেলানোর কথা বলতে হবে। বিদ্যাসাগর বলছেন, পরবর্তীতে বিবেকানন্দ বলছেন, রবীন্দ্রনাথ বলছেন, প্রত্যেকে বলছেন। ঘটাতে চাইলেন বিজ্ঞান ও মানবিক বিদ্যার সেতু বন্ধন। মানবিক বিদ্যার সঙ্গে বিজ্ঞানের এই মিলন ছাড়া শিক্ষা পরিপূর্ণতা পেতে পারে না। সনাতন সংস্কৃত চর্চার সঙ্গে গণিত ও ন্যায় দর্শন, রসায়ন, আলোকবিদ্যা, বলবিদ্যা, পাশ্চাত্য দর্শনের অন্তর্ভুক্ত ছিল প্রকৃতি বিজ্ঞান। রেনেসাঁর সময় একথা রামমোহন ও বিদ্যাসাগর এই উদার সমন্বিত শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেছিলেন। রামমোহনও কিন্তু একইভাবে শিক্ষা চিন্তার ক্ষেত্রে এই উদার শিক্ষা ব্যবস্থার কথা ভেবেছিলেন। 200 বছর আমরা সেই প্রদর্শিত পথে হাঁটিনি, পরিবর্তে আমরা স্পেশালাইজেশনের পথে হেঁটেছি। প্রত্যেকে আমরা স্পেশালাইজড, এইভাবে আমরা দেখার চেষ্টা করছি, সেইটা নিয়ে চর্চা করছি। অন্য ডিসিপ্লিনের সঙ্গে আমাদের কোথায় যোগ আছে, এবং এই ইন্টারডিসিপ্লিনারি যোগটা যদি যথার্থভাবে অনুভব না করতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষাটা অসম্পূর্ণ এক পেশে থেকে যাবে। উচ্চশিক্ষা শুরুই হয় সাম্মানিক বিষয় নিয়ে। আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারডিসিপ্লিনারি চিন্তার প্রতিফলন ঘটে না। আমরা শুধুমাত্র ফ্যাকাল্টি ধরে বিদ্যা চর্চা করার চেষ্টা করে চলেছি। সমন্বিত বিদ্যা চর্চা ছাড়া রসময়, আনন্দময় শিক্ষা বিস্তার সম্ভব হয়নি। আমাদের বোধটা সবসময় একটা বেড়ার মধ্যে আবদ্ধ থেকে গেছে। আসলে এই বেড়াগুলো অলিক ও অনিত্য, যা মিশেল ফুকোর আর্কিওলজি অফ নলেজের সঙ্গে মিলে যাচ্ছে। মিশেল ঠিক এইভাবেই কথাটা বলতে চেয়েছিলেন। মার্কিন সূত্রে প্রাপ্ত সিবিসিএস সিস্টেমের মধ্যে উদার বা মুক্ত মানববিদ্যা তথা লিবারাল আর্টস কথাটি খুব প্রচলিত হচ্ছে। কলাবিদ্যার সঙ্গে ওতপ্রোত থাকবে গণিত ও মৌলিক বিজ্ঞান। অনেকে একেই বলতে চান লিবারাল আর্টস সায়েন্স এডুকেশন। 19 শতকের মাঝামাঝি সময়ে বিদ্যাসাগর এই প্রচেষ্টাই করেছিলেন। আপনার ভেবে দেখুন, 19 শতকের মাঝামাঝি সময়ে সংস্কৃত কলেজের দায়িত্ব নিয়ে ঠিক এক কথা বলছেন। এখন আমরা সেগুলোকে চিন্তা করছি, সেগুলোকে চর্চা করার চেষ্টা করছি। 19 শতকের মাঝামাঝি সময় বিদ্যাসাগর এই প্রচেষ্টাই করলেন। বর্তমানে আবার সেই চেষ্টাই চলছে শিক্ষাক্ষেত্রে। ইউজিসির নির্দেশ বলে, স্বতঃপ্রণোদিত ভাবে নয়, কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া একটা সিস্টেমটাকে অ্যাডপ্ট করছি আমরা। দু একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রক্রিয়া বলবৎ রয়েছে, একেবারে হারিয়ে যায়নি। দু একটা যে প্রাইভেট অর্গানাইজেশন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু এই ধরনের একটা চেষ্টা চলছে। কিন্তু বাদ সাধছে আমাদের দীর্ঘ 200 বছরের বৌদ্ধিক অভ্যাস। আমরা উদার চিত্তে এই বৌদ্ধিক চর্চার বিচিত্রমুখীনতার সমন্বয়কে সহজে মেনে নিতে পারছি না। 19 শতকে বিদ্যাসাগর শিক্ষা ভাবনার ক্ষেত্রে যে পরিবর্তন আনতে চাইছিলেন, সংস্কৃত কলেজে দায়িত্ব গ্রহণের সূত্রে তা সর্বভারতীয় ক্ষেত্রে সম্প্রসারিত হয়নি। কারণ একদিকে ইংরেজ শিক্ষাবিদগণের ইংল্যান্ডীয় শিক্ষা ভাবনার প্রাবল্যের প্রভাব, আর সমসময় অন্য কোনো প্রতিভা পুরুষ আবির্ভাব ঘটেনি যারা এই শিক্ষা চিন্তাটাকে এগিয়ে নিয়ে যাবেন। সংস্কৃত কলেজের পাশেই অবস্থিত হিন্দু কলেজের দায়িত্ব যদি তার উপর বর্তাতো, তাহলে পরিকল্পনা রূপায়ণ অনেক সহজ হতে পারত, আগেই বলেছি। মেকলের অভীষ্ট পথে এখানে শিক্ষা বিস্তার ঘটল, বুঝেছিলেন শিক্ষা চিন্তক রবীন্দ্রনাথ। তাই তিনি বলছেন, বিদ্যাসাগরকে চিনতে হয় দেশের সন্তানদের লেখাপড়া শিখাবার কর্মকাণ্ডে। এই কর্মকাণ্ড যে প্রগাঢ় তাত্ত্বিক চিন্তার ফসল, তার প্রাণ শক্তি যে বিদ্যা চর্চার এক দুঃসাহসী সার্বিকতা, সেটা তলিয়ে ভাবি না।
তিনি প্রথম বিদ্যা অর্থাৎ লার্নিং এবং শিক্ষা অর্থাৎ এডুকেশনের পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন। এদেশে বিদ্যা অপেক্ষা শিক্ষার প্রসার চেয়েছিলেন। অনেকেই বিদ্বান মানুষ, চর্চা করলে অনেকে বিদ্বান ব্যক্তি হয়ে যান, কিন্তু শিক্ষা, প্রকৃত শিক্ষা বা শিক্ষা প্রসার সেটা ঘটছে না। পণ্ডিত সমাজের সম্বল হচ্ছে এই বিদ্যা নিয়ে চর্চা। তার লক্ষ্য ছিল আধুনিক শিক্ষা, এর জন্য দেশীয় ভাষায় শিক্ষাদানের জন্য স্কুল, তার পাঠ্যপুস্তক এবং উপযুক্ত শিক্ষকের দরকার। প্রাচ্য পাশ্চাত্যের তালিম পাওয়া ছাত্রছাত্রীরা জ্ঞান চর্চার উচ্চতর ক্ষেত্রে উত্তীর্ণ হবে। তখন পূর্ব পশ্চিম, প্রাচীন আধুনিকের মিলন ক্ষেত্র তৈরি হবে। তার ভাবনার উৎকর্ষতা ও সর্বত্রগামী ভবিষ্যৎ অঙ্কুরিত হলেও মুকুলিত হতে পারল না, কারণ তৎকালীন ব্রিটিশ সরকার মুম্বাই বা মাদ্রাজ প্রেসিডেন্সিকে উদার হস্তে যে অর্থ দান করেছিলেন, বেঙ্গল প্রেসিডেন্সিকে তা করেনি। যদি করতেন তাহলে কিন্তু বিদ্যাসাগর অনেকটা বাঙালি সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। ফলে এইভাবে বিদ্যাসাগর তৎকালীন সময়ে বসে শিক্ষা বিস্তার অপেক্ষা শিক্ষা চিন্তার ক্ষেত্রেও যে কম গুরুত্বপূর্ণ নন, তার চিন্তা যে অনেক বেশি বর্তমান সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক, একথা বলাই বাহুল্য। আপনারা একটু চিন্তা করুন, আমার নিজের চিন্তন থেকে যেটুকু উঠে এসছে সেটুকু আপনাদের কাছে বললাম। আপনারাও ভাবুন, বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে আপনারা সবাই জড়িয়ে আছেন। নিশ্চিতভাবে এইগুলো ভাবলে বোধহয় বিদ্যাসাগরকে নতুন করে মূল্যায়ন করতে পারবো, নতুন দৃষ্টিভঙ্গিতে আবিষ্কার করতে পারবো। তিনি আজও যে সমানভাবে শিক্ষা চিন্তার ক্ষেত্রে প্রাসঙ্গিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবাইকে অশেষ ধন্যবাদ, আপনার ধৈর্য ধরে শুনলেন। আমাদের অনুষ্ঠান বিদ্যাসাগরকে কেন্দ্র করে আমরা খুব সংক্ষেপে তাকে কিঞ্চিত আলোচনা করলাম। আমি মলয়কে বলবো একটা দায়িত্ব নিতে, যে আজকের যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ করতে পারলেন না, তাদের মনেও পুঞ্জীভূত হয়ে আছে অনেক ভাবনা। সেই ভাবনা ফলশ্রুতি ঘটুক তাদের লেখার মধ্য দিয়ে, এবং একটা ISBN নাম্বার দিয়ে এই সংক্রান্ত যদি একটি বই প্রকাশিত হয়, অনন্য দলিল হয়ে থাকবে রায়দিঘি কলেজে, যেটা ভবিষ্যৎকে আলো দেখাতে পারবে। তারাও যে 200 বছর পূর্তির সময় বিদ্যাসাগরকে ভেবেছিলেন, সেই ধরনের একটা দলিল হয়ে থাকবে আমাদের এই বইটা। আমি অরিন্দমকে বলবো যে সে যে লেখাটি লিখেছে সেটাও যেন আমাদেরকে দেয়, সেটা আমরা অবশ্যই প্রকাশ করব। এবং আমরা যারা রয়েছি কিংবা বন্ধু বান্ধব আরো 2-1 জনের যদি সাহায্য নিয়ে তাদের লেখা পাওয়া যায়, ভালো লেখা, সেটা আমরা একসঙ্গে করে প্রকাশ করতে পারবো। ধন্যবাদ সকলকে। খুব ভালো প্রস্তাব। খুব ভালো লাগলো আপনারা সকলে থেকেছেন, দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা করেছেন সকলে। আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি হয়েছি এই ধরনের একটা অনুষ্ঠান বাস্তবায়িত হওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আপনারা সকলে ভালো থাকুন। হ্যাঁ স্যার, আপনার এই প্রস্তাব আমরা বাংলা বিভাগ তো ভাববই, আপনিও নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। এবং সকাল 12টার সময় শিশির বাবু স্বাগত ভাষণ দিয়ে যে বক্তব্য শুরু হয়েছিল, প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমাদের অনুষ্ঠান। এবং আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা যারা ছিলেন তারা সবাই ধৈর্য ধরে শুনেছেন। অত্যন্ত মূল্যবান বক্তব্য আজকের আমরা 2জন প্রধান বক্তার কাছ থেকে শুনলাম। এখন আমি আমাদের বাংলা বিভাগের যিনি অধ্যাপিকা সবিতা সরেন, তাকে বলবো ধন্যবাদ জ্ঞাপনের জন্য। এবং আমরা শুরুতে সঙ্গীত শুনতে পারিনি, তো আমরা চাইবো সোনালিদি আছেন, তিনি যেন তার গান দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে করেন। এখন আমি সবিতাদিকে বলবো যে আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন। সবিতাদি শুনতে পাচ্ছেন? সবিতাদি,
সাউন্ড প্রবলেম হচ্ছে না। সবিতা দি, হ্যাঁ হ্যালো হ্যালো বলুন। শুনতে পাচ্ছি, আমি মিউট করে হ্যাঁ রেখেছিলাম। নমস্কার। রায়দিঘি কলেজের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দয়াসাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিবসে সকলকে সাদর অভিনন্দন। আজ 26শে সেপ্টেম্বর 2020। এই দিনটিতে আজ থেকে 200 বছর পূর্বে 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ভগবতী দেবীর কোলে আলো করে এলেন এক তেজস্বী শিশু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে বিধবা বিবাহ আইন প্রচলনে তার অন্যতম অবদানের কথা সকলেরই জানা। তাই এত বর্ষ পরেও ভারতীয় নবজাগরণের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের হৃদয়ে শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়ে আছেন। আজকের এই জন্মদিবস উপলক্ষে আন্তর্জালিক অনুষ্ঠানে প্রধান বক্তা রূপে উপস্থিত হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অরিন্দম চট্টোপাধ্যায়। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ মহাশয়, অধ্যাপক বৃন্দ ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সংক্রান্ত কার্যপ্রবাহের বক্তব্য পরিবেশনকারী অধ্যাপকদের আন্তরিক ধন্যবাদ। এছাড়া রায়দিঘি কলেজের দায়িত্বশীল পদে অবস্থানকারী মাননীয় অধ্যাপকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। রায়দিঘি কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর শশবিন্দু জানা, আমাদের অনুষ্ঠানের সভাপতি, টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর সুধীন সিনহা, আইকিউএসি সেলের কনভেনর ডক্টর শিশি চ্যাটার্জি, আইকিউএসি সেলের কো কনভেনর ডক্টর অরুণিমা বিশ্বাস, একাডেমিক কাউন্সিল সেক্রেটারি অধ্যাপক সনৎ কুমার পুরকাইত, এছাড়া বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষাকর্মী বন্ধুরা, অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং ওয়েবিনারে যোগ দেওয়া সমস্ত শ্রোতা ও শ্রোতৃদের জানাই আন্তরিক ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের বিভাগীয় আরেকজন অধ্যাপিকা মাননীয়া সোনালী বাসু তার গান দিয়ে আমাদের অনুষ্ঠান এই আন্তর্জালিক ওয়েবিনার সমাপ্তি করবেন। সোনালী দি। রায়দিঘি কলেজের বাংলা বিভাগের আয়োজিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 201তম জন্মদিবস উপলক্ষে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষত আমাদের অধ্যক্ষ মহাশয় শিশির চ্যাটার্জি, সনৎ বাবু, অরুণিমা বিশ্বাস এবং আমাদের অতিথি অধ্যাপক, ওনাকেও আমার ধন্যবাদ জ্ঞাপন করে, এবং সবাইকে যারা উপস্থিত, এমনকি ওয়েবিনারের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি একটি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি সমাজ সংস্কারক, বিদ্যায়ন দয়ালু, মহান ব্যক্তিত্বযুক্ত মহাপুরুষের উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি বিদ্যাসাগর মহাশয়ের উদ্দেশ্যে একটি গানের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে বা সঙ্গীত পরিবেশন করে। আসে সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি আমার রাত্রির দুর্গ তরুণ যত ধুলে তালে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা ভুই নবজীবনের আশ্বাসে, জয় 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 হে মানব অভ্যুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে, ওই মহামানব
মানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে রে, ওই মহামানব আসে, ওই মহামানব আসে। এখানে আমি সমাপ্ত করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে বলবো আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য। অনুষ্ঠান এখানেই শেষ হলো। অরিন্দম, অরিন্দম, বল। হ্যাঁ বলছি, বল। তোর সার্টিফিকেটটা দিয়েছি, পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, দেখ কিছু পাল্টাতে হবে কিনা দেখে দিস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকি, থ্যাংক ইউ, থ্যাংক সবাই ইউ। ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ, আপনারা। ঠিক আছে। ওকে।